এক নম্বর কথা হচ্ছে যে ম্যাগনেসিয়ামের রোল কি। আমরা তো কালকে দেখলাম যে আমরা যখন লুপ অফ হেনলির কথা আমরা বললাম, এবং আমাদের থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এখান থেকে আমরা দেখেছি যে যদি এখানে লুপ ডায়োরেটিক্স যদি দেয়া হয়, তাহলে আমরা এই লুপ ডায়োরেটিক্স থেকে গতকালকে আমরা পড়াশোনা করেছি যে আমাদের বোথ, যেহেতু আমাদের কি হয়, আমাদের এই লুপ ডায়োরেটিক্সের ফলে আমাদের সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড এই চ্যানেলটা বন্ধ হয়ে যায়। তার মানে এইখানে আমাদের যে নেফ্রনটা থাকে, এই নেফ্রনের ভেতরে যেহেতু পটাশিয়ামটা ভেতরে ঢুকতে পারে না, তাহলে এই যে এখানে যে আরও এমকে যে চ্যানেলটা থাকে, যেটার মাধ্যমে এই মানে যে ভেতরে ঢোকা যে পটাশিয়ামগুলো সেগুলো আবার যে আরও এমকে চ্যানেল দিয়ে বের হয়ে যাবে, যেটা এপিকাল পোর্শনে, এটা আমাদের এপিকাল পোর্শন ছিল, এবং এটা ছিল আমাদের বেজোল্যাটারাল, রাইট? তো এই আমরা বলেছি যে এপিকাল পোর্শন বা এটাকে আমরা বলতে পারি যে ইউরিন, মানে এইখান থেকে যেগুলো তৈরি হবে সেগুলো আলটিমেটলি আমাদের ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়ে যাবে, আর বেজোল্যাটারাল মানে যে এগুলো আমাদের আবার বডিতে ফেরত যাবে। তো এই পটাশিয়ামটা যখন বের হবে, তাহলে একটা পজিটিভ আয়ন আমাদের বের হয়ে যাচ্ছে নেফ্রনের ভেতর থেকে। তাহলে এইখানে আমাদের কি হলো, একটা যে, মানে ভোল্টেজের একটা চেঞ্জ হলো, একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের চেঞ্জ হলো, একটা পজিটিভ যেই পটাশিয়াম সেটা ভেতর থেকে বাইরে চলে গেল, যার ফলে এইখানে আমাদের প্যারাসেলুলারলি এই যে আমাদের ইলেকট্রিক্যাল ভোল্টেজের যেই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের যে চেঞ্জ হলো, যার ফলে আমাদের ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এরা আমাদের কার ভেতরে ঢুকবে, প্যারাসেলুলার রাউটে আমাদের এই বেজোল্যাটারাল বা আমাদের বডি বা ব্লাডের ভেতরে চলে যাবে, এটা আমরা পড়লাম। এবং আমরা বলেছি যে এখান থেকে প্রায় 50 to 70% আমাদের ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয়। এবং এই যে 50 to 70% ক্যালসিয়ামগুলো রিঅ্যাবজর্পশন হয়, তাহলে মানে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয় যখন আমরা লেসিক্স দেই বা লুপ ডায়ারেটিক্স দেই। তখন আমাদের কি হয়, এই ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামগুলো আমার বডির ভেতরে ঢুকতে পারে না। এবং যেহেতু আমাদের যখন আমরা এই যে চ্যানেলটা বন্ধ করে দেই, এই পটাশিয়াম আমাদের নেফ্রনের মধ্যে আসে না। এই পটাশিয়াম যেহেতু নেফ্রনের মধ্যে আসে না, আরও এমকে চ্যানেল দিয়ে এই পটাশিয়ামগুলো আসলে বের হতে পারে না, আমাদের নেফ্রন থেকে এক্সক্রিট করতে পারে না আমাদের এপিকাল সাইডে বা ইউরিনের ভেতরে। যার ফলে প্যারাসেলুলার রাউটে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামগুলো আমাদের তখন অ্যাবজর্পশন করতে পারে না, কারণ এখানে ইলেকট্রোকেমিক্যাল যে গ্রেডিয়েন্টটা যে ভোল্টেজের যে গ্রেডিয়েন্টটা শুরু হওয়ার কথা সেটা হয় না। তো এটা আমরা গতকালকে পড়েছি খুব বিস্তারিতভাবে, তো সেটা নিয়ে আমি এখন আর কথা বলবো না। বাট এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা গতকাল পড়েছিলাম যে ক্যালসিয়াম কিভাবে আমাদের বডিতে আবার রিঅ্যাবজর্পশন হবে। আমরা ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর নিয়ে গত ক্লাসে বলেছি, প্যারাথাইরয়েড হরমোনের রোল নিয়ে আমরা কথা বলেছি, এবং প্যারাথাইরয়েড হরমোন যে এই যখন আমাদের এই নেফ্রনের ভেতরে আমাদের যেটা আসে সেটা প্লাজমা। তো তো যখন আমাদের ব্লাডের ভিতরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের ওইখানে যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর থাকে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, সেই ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরের মাধ্যমে প্যারাথাইরয়েড হরমোন সেন্স করতে পারে যে আমার আমার ব্লাডে এখন ক্যালসিয়ামের পরিমাণটা বেশি। তখন সে কি করে, এই যে আমাদের যে ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এইটার আরও এমকে চ্যানেলটাকে ইনহিবিট করে দেয়, যার ফলে পটাশিয়াম বের হয় না, এবং এখান থেকে আমাদের ক্যালসিয়ামগুলো ফার্দার বডিতে রিঅ্যাবজর্পশন হয় না। এটা আমরা গতকালকে খুব বিস্তারিত পড়েছি, এটা নিয়ে আমি এখন কথা বলবো না। কথা যে ম্যাগনেসিয়ামের রোলটা কি, ম্যাগনেসিয়ামের কি অবস্থাটা দাঁড়াবে, কেন আমাদের ম্যাগ এত ইম্পর্টেন্ট, কেন ম্যাগ ছাড়া আমাদের ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশন ভালোভাবে হয় না, এই জিনিসটা, এই ম্যাগনেসিয়ামের রোলগুলো আজকে আমরা পড়বো। এটা প্রথম প্রশ্ন, ওকে। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন আমি গতকাল বলেছিলাম যে আমাদের বডিতে ইউরিয়ার পরিমাণটা বাড়বে। কখন বাড়বে? যখন আমাদের ইউরিয়া বাড়বে, বাট আমাদের ক্রিয়েটিনিনটা সেই হারে বাড়বে না, যেটাকে আমরা বলেছিলাম প্রি রেনাল, বা আমরা বলেছিলাম যে যদি আমাদের ইউরিয়া কোনো কারণে বেড়ে যায়, বাট আমার ক্রিয়েটিনিন নর্মাল, সেটা ইন্ডিকেট করে যে আমার বডিতে আইদার ডিহাইড্রেশন আছে, অথবা আমার জিআই ব্লিডিং হচ্ছে। এই দুইটা কথা আমরা বলেছিলাম। কথা হলো যে কেন, একটা কথা আমরা বলেছিলাম যে আমাদের কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, ওইখানে আমাদের কি থাকে, ওইখানে আমাদের ইউরিয়া ট্রান্সপোর্টার চ্যানেল থাকে, যেটা এডিএইচ এর মাধ্যমে আমাদেরকে হেল্প করে।
গত ক্লাসে আমরা হচ্ছে এই কথাটা এই পর্যন্ত পড়েছি, দেন আমরা হচ্ছে আমাদের ক্লাসটাকে শেষ করেছি। ফার্দার রোল কি, কেন হচ্ছে জিআই ব্লিডিং এ ইউরিয়াটা বাড়বে? কারণ জিআই ব্লিডিং যখন হচ্ছে, যদি আপনার ম্যাসিভ অ্যামাউন্টের ব্লিডিং না হয় তাহলে তো আমার বডি ডিহাইড্রেশনে যাচ্ছে না। তাহলে কিভাবে আমাদের জিআই ব্লিডিং এর সময় ইউরিয়ার পরিমাণটা বাড়ে? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এরপরে হচ্ছে আমাদের আজকে আমরা আরেকটা যে জিনিসটা পড়বো, সেটা হচ্ছে যে আমরা আজকে যে ল্যাব ভ্যালু দেখব, এবং এই ল্যাব ভ্যালু দেখে আমরা বোঝার চেষ্টা করব যে কোনটা কোন ধরনের ডিজিজ, এবং হচ্ছে আমাদের কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি যে আসলে এই পেশেন্টের কি হয়েছে। বিকজ আমি দেখলাম যে হচ্ছে যখন আমি এটা শেয়ার করলাম আমাদের গ্রুপে, সবারই দেখলাম যে হচ্ছে একটা আইডিয়া যে এটা সিয়াড হতে পারে, বাট মানে সিয়াড বলতে এসআইএডিএইচ হতে পারে, সরি ইউএস এর ইউএসএ এসিয়াড বলে কেউ চেনে না, আমরা বাংলাদেশের মানুষজন সিয়াড হিসেবে চিনি, বাট এখানে হচ্ছে এসআইএডিএইচ বলা হয়। তো এসআইএডিএইচ এটা হচ্ছে যে দেখলাম যে মানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এটাকে মনে করছে যে এসআইএডিএইচ, বাট এসআইএডিএইচ হচ্ছে আমাদের ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। আমি শুরুতেই জাস্ট হচ্ছে আমার হাইপোভোলেমিয়া বা আমাদের অসমোলারিটি কম এবং সাথে হাইপোনেট্রিমিয়া আছে, এটা দেখে আমি কখনোই এসআইএডিএইচ বলতে পারবো না। সবাই একটু কষ্ট করে মিউট করবেন। এসআইডিএইচ বলতে পারবো না। তাই হচ্ছে আমাদের এইটার থেকে আমরা হচ্ছে জানার চেষ্টা করব, বিকজ এই প্রতিটা টপিকস এহেন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় আসলে এটা ইম্পর্টেন্ট না। আপনাদের পেশেন্ট দেখতে গেলে হচ্ছে এটা লাগবে, ডেইলি লাইফে তো লাগবেই, পেশেন্ট দেখতে গেলে লাগবে, দেন হচ্ছে যে আপনাদের যে কোনো পরীক্ষায় এটা আপনাদেরকে ইন্টারপ্রিট করতে জানতে হবে। আদারওয়াইজ হচ্ছে একটা বড় ল্যাকিংস থেকে যাবে, কারণ এটা হচ্ছে খুবই হাইল্ড একটা টপিকস এবং এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই যে কোনো পরীক্ষায়। কখন কোথায় কোন জায়গায় পেয়ে যাবেন সেটা আমি জানি না। যদি হচ্ছে পরীক্ষায় প্রশ্ন নাও পান, জীবনের পরীক্ষায় অবশ্যই পাবেন, কারণ এই ধরনের পেশেন্টগুলো পাওয়াটা হচ্ছে খুবই কমন। তো এইগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো, এবং এইখান থেকেই হচ্ছে আজকে আমাদের পড়াশোনাটা শুরু। তো আমরা হচ্ছে এখন ম্যাগনেসিয়াম নিয়ে কথা বলছি। তো এখন কথা হচ্ছে যে ম্যাগনেসিয়াম সম্পর্কে ক্লাসে যারা আছেন, ম্যাগনেসিয়াম সম্পর্কে ক্লাসে কার কি কি আইডিয়া আছে? আমি নেফ্রনের ওই ছবিটাতে চলে যাচ্ছি যেখান থেকে আমরা হচ্ছে আজকে ম্যাগনেসিয়ামটা পড়বো। কার কি কি আইডিয়া আছে ম্যাগনেসিয়াম নিয়ে? দেখি মেসেজে লিখেন। ম্যাগনেসিয়াম কি করে? আমাদের ম্যাগনেসিয়ামের লেভেল যদি ধরেন, একটা সিনারিও দিচ্ছি, একটা পেশেন্টের ক্যালসিয়াম হচ্ছে 6.8, কারেক্টেড ক্যালসিয়াম। ওকে, আপনি যখনই হচ্ছে ক্যালসিয়াম পাবেন, আপনাদের তখনই নেক্সট স্টেপ হচ্ছে যে ক্যালসিয়ামের আপনাদের কারেক্টেড ক্যালসিয়াম করতে হবে অ্যালবুমিনের সাথে হচ্ছে ক্যালকুলেট করে। যদিও বা আপনার বেস্ট অপশন হচ্ছে যে আয়োনাইজড ক্যালসিয়ামটা দেখা যায় আসলে এটা লো নাকি হাই, বাট আপনি যদি আয়োনাইজড ক্যালসিয়াম ধরেন আপনি দেখতে পান নাই, আপনি হচ্ছে একটা সিএমপি করেছেন, কমপ্লিট মেটাবলিক প্যানেল, যেখানে আপনি হচ্ছে লিভার ফাংশন টেস্ট দেখছেন, রেনাল ফাংশন টেস্ট দেখছেন, এবং হচ্ছে সেখানে আপনার অলরেডি অ্যালবুমিন আছে, ক্যালসিয়াম আছে, ইলেকট্রোলাইটস আছে, আপনি জাস্ট এটার সাথে হচ্ছে অ্যালবুমিনের কারেক্টেড ক্যালসিয়ামটা করে ফেলেন, করে দেখেন যে আসলে ক্যালসিয়ামটা হচ্ছে লো কিনা। এটা কি খুবই স্পেসিফিক? নো, এটা খুবই স্পেসিফিক না। আয়োনাইজড ক্যালসিয়াম হচ্ছে আপনার মানে হাইপোক্যালসিমিয়া আর হাইপার ক্যালসিমিয়ার জন্য হচ্ছে মোর স্পেসিফিক, বাট এখানে আপনি তারপর একটা রাফ আইডিয়া পাবেন। ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কারোর হচ্ছে ক্যালকুলেটেড ক্যালসিয়াম করলেন, কারেক্টেড ক্যালসিয়াম করলেন এবং করে দেখলেন যে সেটা হচ্ছে 6.8। এখন আপনি আম, এই সময়ে তার ম্যাগনেসিয়ামের অবস্থা কি হতে পারে, মানে ম্যাগনেসিয়ামের সাথে আমি ক্যালসিয়ামের রিলেশনশিপের প্রশ্নটা করছি আর কি। অন্য অনেকগুলো কারণ থাকতে পারে হাইপোক্যালসিমিয়া হওয়ার, বাট এইখানে আমি হচ্ছে ম্যাগনেসিয়াম নিয়ে হচ্ছে চিন্তা করতে চাচ্ছি যে এই সময় আমার ম্যাগনেসিয়ামের অবস্থা কি হতে পারে, হাইপার ম্যাগনেসিয়ামিয়া নাকি হাইপোম্যাগনেসিয়ামিয়া? এটা হচ্ছে প্রশ্ন, সবাই লিখে লিখেন লিখেন আনসার করেন। ওকে, ইয়েস, হাইপোম্যাগনেসেমিয়া। এখন কথা হচ্ছে যে কিভাবে এই হাইপোম্যাগনেসেমিয়া আমাদের হাইপোক্যালসেমিয়া করে। এই জিনিসটা আমরা কে কে জানি? যারা জানেন তারা হচ্ছে লিখেন, যারা জানেন না তারা নো লিখেন, কোনো সমস্যা নাই। বাট এটা আগে আমরা দেখি যে আমরা কে 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 জিনিসটা জানি। আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন যে হ্যাঁ, হাইপোম্যাগনেসেমিয়া। হাইপোম্যাগনেসেমিয়ার কারণে হচ্ছে আমাদের হাইপোক্যালসেমিয়া হতে পারে, বাট কেন? না জানা থাকলে নো লিখেন, কোনো সমস্যা নেই, এটা আজকে আমরা জানবো। ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে
এই যে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর, যেটা যেটা নিয়ে আমরা গতকালকে এত পড়াশোনা করলাম, যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর, এখন এইখানে এই যে প্যারাথাইরয়েড হরমোনের যে সিক্রেশন, এই প্যারাথাইরয়েড হরমোন এখানে যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরে এসে তো আগে প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে বসবে, তারপরে তো ফার্দার ফাংশন করবে, রাইট? তো এই যে আমাদের হচ্ছে এই প্যারাথাইরয়েড হরমোনের যে সিক্রেশন, এই ম্যাগনেসিয়ামের পরিমাণটা যদি কমে যায়, ম্যাগনেসিয়াম যদি সিভিয়ারলি লো হয়, তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্যারাথাইরয়েড হরমোন সিক্রেটই করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে এক নাম্বার কথা। যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন নাই আসতে পারে, তাহলে এই জায়গাটাতে প্যারাথাইরয়েড হরমোন বসতেই পারবে না, সে সেন্স করতে পারবে না যে আমার ক্যালসিয়ামের কি অবস্থা বডিতে। তাহলে লো প্যারাথাইরয়েড হরমোন মানেটা কি? মানে হচ্ছে লেস প্যারাথাইরয়েড হরমোনের রিসেপ্টরের সাথে রিসেপ্টর অ্যাক্টিভেশন এবং তাদের ফার্দার কাজগুলো করা। তাহলে প্যারাথাইরয়েড হরমোন কি কাজ করতো? প্যারাথাইরয়েড হরমোন আমাদের দুই ভাবে, আমরা হচ্ছে এটা বারবার করে পড়েছি, প্যারাথাইরয়েড হরমোন আমাদের কি করে। একটা হচ্ছে যখন মানে যখন অ্যাক্টিভ হয় প্যারাথাইরয়েড হরমোন, যখন ক্রনিক্যালি ক্যালসিয়াম লেভেল লো থাকে তখন হচ্ছে তারা বোন রিজর্পশন করে। বাট যখন একিউটলি হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্টিভেশন ঘটলো, তখন কয়েকটা কাজ ঘটে। একটা হচ্ছে সে ভাইটামিন ডি এর মাধ্যমে আমাদের জিআই থেকে হচ্ছে রিঅ্যাবজর্পশন করে। এটা হচ্ছে একটা জিনিস। ওকে, দেখেন রিঅ্যাবজর্পশনের কি অবস্থা হয়েছে, যে পৃথিবী কে বুঝবে এটা রিঅ্যাবজর্পশন। এনিওয়ে, তো হচ্ছে আপনারা বুঝে নিলেই হবে। তো ভাইটামিন ডি এর মাধ্যমে জিআই, ভাইটামিন ডি কে অ্যাক্টিভ করে, যেখান থেকে সে জিআই এর মাধ্যমে আমাদের রিঅ্যাবজর্পশন করায় আমাদের হচ্ছে জিআই থেকে ক্যালসিয়াম গুলোকে, এইটা মানে অ্যাবজর্পশন করায়, সরি রিঅ্যাবজর্পশন না। এবং এইখানে আমাদের যে ডিস্টাল কনভলজেন্ট টিউবিউল আছে, এইখান থেকে সে কি করবে, এইখান থেকে সে হচ্ছে আমাদের রিঅ্যাবজর্পশন করাবে। ওকে, এই জিনিসটা। তাহলে রেনাল থেকে হচ্ছে রিঅ্যাবজর্পশন করায়, জিআই থেকে অ্যাবজর্পশন করায়, এই কাজগুলো হবে না। এবং তারপর যদি কন্টিনিউয়াসলি হচ্ছে ক্যালসিয়াম লেভেল লো থাকে, এক্সকিউজ মি, তখন হচ্ছে আমাদের বোন রিজর্পশনের মাধ্যমে ক্যালসিয়াম লেভেলটা বাড়বে। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে তো প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন গুলোকে সিক্রেট করতে দিচ্ছে না। এটা গেল একটা। দ্বিতীয় জিনিস হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন রেজিস্টেন্স। এই যে প্যারাথাইরয়েড হরমোন গুলোকে রেজিস্টেন্স কোথায় হয়? রেজিস্টেন্স যেমন হচ্ছে এই রিসেপ্টরে সে বাউন্ড করতে পারছে না, মানে প্যারাথাইরয়েড হরমোন যদিও বা আছে, তারপরও সে রিসেপ্টরের সাথে বাউন্ড করে ফার্দার ফাংশনটা করতে পারছে না। সো এটা হচ্ছে একটা কাজ করে সে। তাহলে আপনি যদি কাউকে ধরেন অনেক বেশি পরিমাণে লেসিক্স দিচ্ছেন বা লুপ ডায়াবেটিক্স দিচ্ছেন, রাইট? এই লুপ ডায়াবেটিক্স যখন আপনি দিলেন, তখন যখন আপনার অনেক বেশি পরিমাণে হবে এবং এই পেশেন্টের আদার্স কোনো কজ থাকবে ম্যাগনেসিয়াম লো থাকার, কারণ এখানে আমরা বলেছি যে প্রায় 50 to 70% হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম গুলো হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়। তখন তাহলে কি হবে? জিনিসটা যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের এইখান থেকে তাহলে ম্যাগনেসিয়াম গুলো আমাদের রিঅ্যাবজর্পশন হবে না। গতকালকে হচ্ছে মাসুম খুব সুন্দর করে বলেছিল হাইপোম্যাগনেসেমিয়া, হাইপোম্যাগনেসিউরিয়া, রাইট? আচ্ছা আমি ভুলে গেছি, ওকে, কিভাবে যেন বলছিল খুব সুন্দর করে। তো যাই হোক না, হাইপার ম্যাগনেসিউরিয়া। তো আমাদের বডির ভেতরে হচ্ছে ব্লাডের ভেতরে হচ্ছে ম্যাগনেসিয়ামের লেভেলটা কমে যাবে এবং হচ্ছে আমার ইউরিনে হচ্ছে ম্যাগনেসিয়ামের লেভেলটা হচ্ছে বেড়ে যাবে, হাইপার ম্যাগনেসিউরিয়া। তো এটা আমাদের ইউজুয়ালি আমাদের বডির যে বাকি মেকানিজম গুলো আছে ম্যাগনেসিয়ামের অ্যাবজর্পশন বা বাকি যেগুলো, সেটার মাধ্যমে আসলে হচ্ছে আমাদের এটা রিপ্লিট হতে পারে, যার কারণে আসলে আমাদের বডিতে প্রচুর পরিমাণে হচ্ছে আমরা ম্যাগনেসিয়ামের যে ঘাটতি সেটা পাই না, যদি না আদার্স কোনো কজ থাকে যে তার হচ্ছে ম্যাগনেসিয়ামের ঘাটতি হওয়ার। তো এটা হচ্ছে যে একটা কারণ, যে এটার কারণে আমাদের এই হচ্ছে ম্যাগনেসিয়াম আমাদের হাইপোক্যালসিমিয়া করতে পারে। এটা হচ্ছে একটা কথা। এখন আরেকটা কথা হচ্ছে যে আমরা তো ম্যাগনেসিয়ামের সাথে হচ্ছে ক্যালসিয়ামের সম্পর্কটা পড়লাম, বোঝা গেছে? সবাইকে বুঝতে পেরেছেন যে ম্যাগনেসিয়াম কিভাবে হচ্ছে হাইপোক্যালসিমিয়া করে? ইয়েস। আচ্ছা, সবাই বুঝেছেন? এখন আমরা চলে যাব ম্যাগনেসিয়ামের সাথে পটাশিয়ামের সম্পর্কটা কি। তো এটা নিয়ে আমি একদিন হচ্ছে খুব সুন্দর করে লিখেছিলাম, আমার আগের একটা পোস্টে হয়তো বা আছে, আপনি গত ক্লাসেও বলেছি, আপনারা একটু খুঁজে দেখতে পারেন। তো চলেন ম্যাগনেসিয়ামের সাথে আমরা পটাশিয়ামের হচ্ছে রোলটা পড়ি। কথা হচ্ছে যে যদি আমাদের ম্যাগনেসিয়ামের পরিমাণটা যদি কমে যায়, তাহলে পটাশিয়ামের কি অবস্থা হবে?
ম্যাগনেসিয়ামের সাথে পটাশিয়ামের সম্পর্ক কি আমরা কি জানি? লিখেন লিখেন, সবাই লিখেন। ম্যাগনেসিয়ামের সাথে পটাশিয়ামের সম্পর্ক কি? আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ম্যাগনেসিয়ামের সাথে পটাশিয়ামের সম্পর্ক কি? না জানলে নো লিখেন, কোনো সমস্যা নাই, বাট রেসপন্স করেন ক্লাসে। ওকে, শুনেন, কোনো কিছু যদি না জানেন তাহলেও হচ্ছে বুক ফুলায় যে বলা যায় হ্যাঁ আমি এটা জানি না, আমি এখন জানবো, এটাও কিন্তু অনেক বড় একটা হচ্ছে বড় একটা ব্যাপার। কাজেই না লিখতে যারা লজ্জা পাচ্ছেন, সেটা লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। ওকে, ম্যাগনেসিয়াম কমলে পটাশিয়াম কমে। ওকে, কিভাবে? ম্যাগনেসিয়াম কমলে পটাশিয়াম কমে কিভাবে, কোথায় কাজ করে, নেফ্রনের কোন এরিয়াতে কাজ করে? ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে এখন জিনিসটা পড়ি। সেটা হচ্ছে, এই যে আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের রোল হচ্ছে, এই ম্যাগনেসিয়াম পটাশিয়াম সিক্রেশনটাকে কমাতে পারে। কিভাবে? আরও এমকে চ্যানেলের মাধ্যমে। এই আরও এমকে চ্যানেল, আমরা পড়েছি যে এইখানে আমাদের একটা আরও এমকে চ্যানেল আছে, তাই না? এটা নিয়ে হচ্ছে আমরা গত ক্লাসে পড়লাম। এই আরও এমকে চ্যানেল নিয়ে আমরা গত ক্লাসে পড়েছি। তাহলে ম্যাগনেসিয়াম কি এই আরও এমকে চ্যানেলকে হচ্ছে বন্ধ করতে পারে, মানে ব্রেকের মতো করে কাজ করে? এখন কথা হলো, যদি আমার এবং এইখানেও দেখেন আমাদের আরেকটা আরও এমকে চ্যানেল আছে, গত ক্লাসে আমরা বলেছি, রাইট? তাহলে এখানে একটা আমাদের থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে একটা আরওএম কে চ্যানেল আছে। আমাদের এইখানে ডিস্টাল টিউবিউলে আমাদের হচ্ছে আরেকটা আরওএম কে চ্যানেল আছে। প্রশ্ন হচ্ছে যে আরওএম কে চ্যানেলের অ্যাক্টিভিটি যদি বাড়ে, আরওএম কে চ্যানেলের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, তাহলে পটাশিয়াম এক্সক্রিশন বা সিক্রেশন বেশি হবে, নাকি অ্যাকুমুলেশন বেশি হবে বডিতে? কোনটা? এটা হচ্ছে আমার প্রশ্ন। আরও এমকে চ্যানেলের অ্যাক্টিভিটি বাড়লো, আমি দেখি এটার আনসার করেন, তাহলে হচ্ছে আমি যেটা বলবো সেটা আপনারা সহজে। সিক্রেশন বাড়বে। আরও এমকে চ্যানেলের অ্যাক্টিভিটি যদি বাড়ে তাহলে আমার পটাশিয়ামের সিক্রেশন বাড়বে। এই আপুর সাথে সবাই একমত, নাকি দ্বিমত কেউ আছেন? ইয়েস, আরও এমকে চ্যানেলের অ্যাক্টিভিটিটা হচ্ছে বেড়ে যদি যায় তাহলে আমাদের পটাশিয়ামের সিক্রেশনটা বাড়বে। এখন ম্যাগনেসিয়াম হচ্ছে এই আরও এমকে চ্যানেলের ব্রেকের মতো কাজ করে। ব্রেক মানে কি? মানে হচ্ছে এই আরও এমকে চ্যানেলের অ্যাক্টিভিটিটাকে, এই আরও এমকে চ্যানেলের অ্যাক্টিভিটিটাকে সে খানিক সময়ের জন্য কিছুটা স্লো করে দেয়, ইনহিবিট না, একেবারে বন্ধ করে দেয় না, কিছুটা হচ্ছে স্লো করে দিবে। ওকে, এই যে সে হচ্ছে এই আরও এমকে চ্যানেলের অ্যাক্টিভিটি কিছুটা সময়ের জন্য সে যখন স্লো করে দিবে, তখন কি হবে? লেস পটাশিয়াম আমার বডি থেকে হচ্ছে বের হবে। তাহলে লেস পটাশিয়াম যদি আমার বডি থেকে হচ্ছে বের হয়, তাহলে কিছু পটাশিয়াম আমার বডিতে থেকে যাবে, রাইট? এখন কারো হচ্ছে ম্যাগনেসিয়ামের পরিমাণটা কম, ম্যাগনেসিয়ামের পরিমাণটা কম, কারো যদি ম্যাগনেসিয়ামের পরিমাণটা কমে যায়, তাহলে আরও এমকে চ্যানেলকে, আরও এমকে যেই হচ্ছে চ্যানেলটা আছে এটাকে স্লো করার মতো কেউ নাই। তাহলে আরও এমকে চ্যানেলের অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি সবসময়ের জন্যই হচ্ছে হাই থাকবে। তাহলে সেটা তখন কি করবে? তখন আমার বডিতে পটাশিয়ামের কি অবস্থা দাঁড়াবে? বলেন বলেন, কি অবস্থা দাঁড়াবে পটাশিয়ামের? কমে হাইপোক্যালেমিয়া। যাবে, হাইপোক্যালেমিয়া। ইয়েস। তো এই কারণে যদি আপনারা দেখেন যে কোনো পেশেন্টের আপনারা পাচ্ছেন যে হচ্ছে তার ক্রনিক হাইপোক্যালিমিয়া, তার হচ্ছে ক্রনিক হাইপোক্যালিমিয়া, রাইট? আপনি যদি সবসময়ের জন্য দেখেন যে তার পটাশিয়াম কমে গেছে, ক্রনিক হাইপোক্যালিমিয়া, তখন অবশ্যই আপনাদেরকে হচ্ছে ম্যাগনেসিয়াম লেভেলটা চেক করতে হবে। কারণ ম্যাগনেসিয়াম যদি হচ্ছে আপনার লেভেল 2
বা তার বেশি যদি না থাকে, তাহলে আলটিমেটলি তখন দেখা যায় যে এই ROMK চ্যানেলের যেই অ্যাক্টিভিটিটা সেটাকে স্লো করার মতো কেউ থাকবে না, তখন আলটিমেটলি হচ্ছে আমাদের হাইপোক্যালেমিয়া হবে।